আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। তারেক রহমান সরকারের দশা হয়েছে না পারে সইতে, না পারে গিলতে, না পারে উগরে দিতে, মানে না পারছে এই বিষয়টা হজম করতে যে শেখ হাসিনাকে এই ভারত সরকার, যেই প্রধানমন্ত্রী মোদী তো ফেব্রুয়ারিতে প্রচন্ড আবেগ দেখিয়েছিলেন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর, তিনি কিনা এখন এমন বেঁকে বসেছেন যে শেখ হাসিনাকে প্রকাশ্যে অনুষ্ঠানের অনুমোদন দিয়েছেন। শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজক যেই সাংবাদিক, বিদেশি সাংবাদিক, ভারতে বসে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছেন যে তারা ভারত সরকারের অনুমোদন ক্রমে এরকম একটা অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন। ভারতের দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতেই একটা সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে লাইভ বক্তৃতা দেবেন নাকি অডিও বার্তা পাঠাবেন তার কোনো ঠিক নাই, তিনি কি বিষয়ে বলবেন তারও কোনো ঠিক নাই। কিন্তু তা নিয়ে একদিকে যেমন ভারতের সংবাদ মাধ্যম, বাংলাদেশের সংবাদ মাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, শুধু তাই নয়, বাংলাদেশের সরকার এত রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে যে বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশ সরকার কিছুতেই এই যে ভারত সরকারের অনুমোদন ক্রমে ভারতের মাটিতে একটা অডিটোরিয়াম ভাড়া করে শেখ হাসিনাকে প্রধান আকর্ষণ হিসেবে দেখিয়ে শেখ হাসিনাস হোম কামিং, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন শিরোনামে একটা অনুষ্ঠান করা যাচ্ছে, এই বিষয়টা কিছুতেই ভালো চোখে দেখছে না। ইউনূস সরকারের আমলেও কিন্তু এমন ঘটনা ঘটেছিল 2026-এর জানুয়ারিতে, মানে এবছর জানুয়ারিতে নির্বাচনের আগে আগে এই একই সংগঠন, মানে ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া, ভারতের দিল্লিতে থাকা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, তাদের একটা ক্লাব, বিভিন্ন বিদেশি সাংবাদিকদের একটা ক্লাব, ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সে সময়েও শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতার একেবারে শারীরিক উপস্থিতি নিশ্চিত করে ওরকম একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছিল ইউনূস আমলে। ইউনূস আমলে তখন সরকার সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়ে জানিয়েছিল যে বাংলাদেশ সরকার শকড, স্তম্ভিত যে কি করে বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন একটা অনুষ্ঠান করার অনুমোদন দেওয়া হলো। মানে ততদিনে তো শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়ে গেছে 2025-এর নভেম্বরেই। কাজেই বাংলাদেশ সরকারের অবস্থানটা কি সেটা কিন্তু ভারত সরকার মোটামুটি জানে। কিন্তু আবারও তারেক রহমান সরকারের আমলে এমন একটা সময়ে শেখ হাসিনাকে এই অনুষ্ঠান করতে দেওয়ার অনুমোদন দিল ভারত সরকার, যখন কিনা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি মৃত্যুদণ্ডের রায় নিয়ে ডিসেম্বরে দেশে ফিরবেন এবং দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। এই যে দেশে ফিরবেন শেখ হাসিনা, এমন ঘোষণা কেন দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে পারছেন, এসব নিয়েই ভারত সরকারের সঙ্গে একটা রেষারেষির মধ্যে তারেক রহমান সরকার বিপদে পড়েছেন যে ট্রাম্পের যে দূত এসেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সার্জিও গোর ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সেটা শুধু নয়, তিনি এসে রীতিমতো সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এবং সার্জিও গোর আসার আগের দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এই ভারতের রাষ্ট্রদূত দায়িত্ব নেওয়ার 1 মাস পরে অবশেষে এই দীনেশ ত্রিবেদীর সঙ্গেও কিন্তু সাক্ষাৎ করতে হয়েছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সার্জিও গোর সাফ বলে দিয়েছেন যে শুধু যে চীনের সঙ্গে মাখামাখি কমাতে হবে তাই নয়, ভারতকেই সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মনে করে, কাজেই বাংলাদেশ সরকারকে একটা কার্যকর সম্পর্ক ভারত সরকারের সঙ্গে গড়ে তুলতে হবে। অথচ দিল্লিতে শেখ হাসিনা এবং দিল্লিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখন পর্যন্ত একটা মুখস্থ উত্তর যে ভারত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে, এই মুখস্থ একটা
একটা মাত্র কথা সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে শোনা ছাড়া বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কখনো কোনো জবাব বা কতটুকু অগ্রগতি হয়েছে খতিয়ে দেখার আদৌ ভারত সরকারের কোনো ইন্টেনশন আছে কিনা, মানে কোনো ইচ্ছা আছে কিনা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার, এ বিষয়ে ভারত সরকারের কেউ একেবারে মুখ খোলে নাই। কারণ ভারত সরকারের সাফ সাফ কথা, শেখ হাসিনা ভারতে আছেন, তিনি বাংলাদেশ সরকারের অনুরোধে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমানে চেপে, মানে সামরিক বিমানে চেপে ভারত গেছেন এবং ভারত সরকার তার প্রাণের হুমকি আছে বলে তাকে যখন ভারতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল, তখন ভারত সরকার তাকে দণ্ডপ্রাপ্ত একজন আসামি হিসেবে গ্রহণ করেন নাই, বরং বাংলাদেশ সরকারের অনুরোধে গ্রহণ করেছেন। কাজেই এই মুহূর্তে শেখ হাসিনার বিষয় মীমাংসা না হলে তারেক রহমান সরকারও ভারত সরকারের সঙ্গে কোনো কথা বলবেন না বা সম্পর্কটাকে ওই জায়গায় আটকে রাখতে হবে, এই রকম পরিস্থিতি হলে সম্পর্কটা কোথাও এগোবে না। শেখ হাসিনা প্রসঙ্গ নিয়ে ভারত সরকার কিছুতেই তারেক রহমান সরকার বা বাংলাদেশের কোনো সরকারের সঙ্গে আলোচনার শুরুটা করতে চায় না। তাদের অবস্থান ওই এক যে তারা মনে করে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ব্যবস্থা করতে হবে, তারা মনে করে যে বাংলাদেশে আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে হবে এবং বাংলাদেশের সরকারের একটা নিজস্ব উদ্যোগ থাকতে হবে যে শেখ হাসিনার প্রসঙ্গটাকে পাশে সরিয়ে রেখেও তারা ভারত সরকারের সঙ্গে একটা মৈত্রীর সম্পর্ক গড়ে তুলতে পারে এবং সার্জিও গোরের তরফেও সেই উপদেশ আর পরামর্শই দিয়ে যাওয়া হয়েছে। কাজেই এখন তারেক রহমান সরকারের দশা হয়েছে না পারে সইতে, না পারে গিলতে, না পারে উগরে দিতে, মানে না পারছে এই বিষয়টা হজম করতে যে শেখ হাসিনাকে এই ভারত সরকার, যেই প্রধানমন্ত্রী মোদী তো ফেব্রুয়ারিতে প্রচন্ড আবেগ দেখিয়েছিলেন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর, তিনি কিনা এখন এমন বেঁকে বসেছেন যে শেখ হাসিনাকে প্রকাশ্যে অনুষ্ঠানের অনুমোদন দিয়েছেন। শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজক যেই সাংবাদিক, বিদেশি সাংবাদিক, ভারতে বসে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছেন যে তারা ভারত সরকারের অনুমোদন ক্রমে এরকম একটা অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন। আর দেখেন ভারত সরকার কি উত্তরটা দিয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। বুঝতে কোনো অসুবিধা হয় না ওই উত্তরটা শুনলে যে ভারত সরকার আদৌ তারেক রহমান সরকারের এ বিষয়ে কোনো উদ্বেগ নিয়ে একেবারেই মানে কর্ণপাত করতেই রাজি না। কারণ যেই ভারত সরকার সাধারণত মুখস্থ উত্তর দেন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মাধ্যমে, এমনকি তারেক রহমানের কি আসলে ভারতে যাওয়ার আমন্ত্রণ গেছে বা ভারত সরকারের পক্ষ থেকে, তাকে কি সেখানে প্রধানমন্ত্রী লেখা হয়েছে নাকি বিমস্টেক সভাপতি লেখা হয়েছে থেকে শুরু করে কোনো বিষয়ে এই রণধীর জয়সওয়াল উত্তর দিতে চান না। সাধারণত ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের যে নিয়মিত ব্রিফিং, সেখানে রণধীর জয়সওয়াল এ ধরনের উত্তর দেন, আমি আপনাদের পরে জেনে জানাবো, এ বিষয়তে আমার তেমন জানা নেই, আগামীতে আপনাদের আরো বেশি তথ্য পেলে জানাবো, আর প্রত্যর্পণ বিষয়ে বলেন খতিয়ে দেখছে খতিয়ে দেখছে খতিয়ে দেখছে। অথচ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাংবাদিকেরা শেখ হাসিনার দিল্লিতে অনুষ্ঠানটি প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, রণধীর জয়সওয়াল বললেন শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে তো ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, এই যে শেখ হাসিনার দিল্লিতে বেসরকারি একটা মঞ্চে যুক্ত হয়ে কথা বলা বা সেখানে কোনো রকম মনোভাব প্রকাশ, সেটার সঙ্গে ভারত সরকারের কোনো সংস্রব নেই, ওই জাতীয় ঘটনার সঙ্গে, মানে তিনি হিন্দিতে বলছেন, ভারত সরকারের কোনো লেনা দেনাও নেই। দিল্লিতে বুধবার যে অনুষ্ঠানটা হবে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে, সে বিষয়ে ভারত সরকারের বক্তব্য এটাই। তার মানে ভারত সরকার সাফ সাফ জানিয়ে দিতে চেয়েছে তারা জানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের সরকার, তারেক রহমান সরকারের রীতিমতো আপত্তি, উদ্বেগ আছে শেখ হাসিনার এই অনুষ্ঠানটা নিয়ে, এবং ভারত সরকার চেয়েছে তারা এই মতামতটাও প্রকাশ্যে জানিয়ে দেবে যে তাদের তো কোনো কিছু করার নাই এই প্রসঙ্গে। তার মানে এরকম বেসরকারি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলে শেখ হাসিনা প্রায় বা যখনই তিনি চাইবেন তখনই তিনি চাইলেই বক্তৃতা দিতে পারেন, অডিও বার্তা পাঠাতে পারেন, লাইভেও যুক্ত হতে পারেন। এ বিষয়েও তার মানে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, সংস্রব নেই, বাধা নেই, লেনা দেনাও নেই। ভারত সরকারের নাকি বক্তব্য এটাই। এখান থেকে এটা পরিষ্কার যে ভারত সরকারের
কাছ থেকে এ বার্তা পরিষ্কার যে শেখ হাসিনা যেমন চাইলেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডেকে, ভারতীয় সংবাদ মাধ্যমকে ডেকে বা ইমেল করে যখন তখন সাক্ষাৎকার দিতে পারছেন, তার মানে শেখ হাসিনা চাইলেই যখন তখন যে কোনো অনুষ্ঠানে যুক্ত হয়ে অথবা অডিও বার্তা পাঠিয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ভারত সরকার এমন একটা অবস্থান নিল এমন পরিস্থিতিতে যখন ঢাকায় কিন্তু তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি আবার সাক্ষাৎ করেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে, এবং সেই সাক্ষাতে হুমায়ুন কবির স্পষ্ট বলেছেন যে ভারত সরকার যেন দেখে শেখ হাসিনা যেন কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। মানে সরকারের পরিস্থিতিটা এখন এরকম, শেখ হাসিনা বক্তব্য দেবেন কিন্তু অন্তত যাতে মানে ভারত সরকার এটুকু দেখেন যে তিনি রাজনৈতিক বক্তব্য দেবেন না। এখন শেখ হাসিনা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি ভালো আছেন না মন্দ আছেন, কিংবা তিনি যে একটা স্বাধীন মানুষের মতো অডিও বার্তা পাঠিয়ে দিতে পারেন বা লাইভে যুক্ত হতে পারেন, সেটাও তো রাজনৈতিক বক্তব্য বটে। তিনি একটা বাংলাদেশের নাগরিক, তিনি বলছেন তিনি দেশে ফিরতে চান, তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান, তো এখন সরকারের কাছে সেটাও তো রাজনৈতিক বক্তব্য বটে। তিনি রাজনৈতিক কর্মীদের সঙ্গে, মানে তার সহকর্মীরা তো সবাই তার দলের রাজনীতি করেন, না হলে তার নেতা কর্মী সমর্থক, তাদের সঙ্গে যুক্ত হয়ে যখন তিনি তাদের কুশলাদি বিনিময় করেন, কার মামলার কি অবস্থা জানতে চান, কার ছেলে মেয়ে বউ কেমন আছেন জানতে চান, কার ঘরবাড়ির কি অবস্থা জানতে চান, সেটাও তো রাজনৈতিক বক্তব্যই বটে। প্রধানমন্ত্রী মোদী 2025-এর মার্চে যখন ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, ইউনূসের নালিশের জবাবেই তো বলে দিয়েছিলেন যে ভারতের সকলের স্বাধীন, ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর কারো ওপর সরকার কোনো বাধা নিষেধ আরোপ করে না। আর এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে দিয়ে সংবাদ মাধ্যমের সামনে সাফ সাফ জানিয়ে দেওয়া হলো যে সরকারের কোনো লেনাদেনা যেমন নাই এই আয়োজন বিষয়ে, তেমনি সরকার এতে বাধা দেওয়ারও তাদের কোনো ইচ্ছা নাই এবং সরকারের কিছু করারও নাই। কে কোন বক্তব্য দিচ্ছেন সে বক্তব্যও তারা সমর্থন করেন না এ ধরনের বেসরকারি সংগঠনের অনুষ্ঠানে যুক্ত হয়ে। কাজেই রণধীর জয়সওয়াল বলছেন যে এ ধরনের অনুষ্ঠানের সাথে তাদের যেমন হিন্দিতে বলছেন কোনো লেনাদেনাও নাই, তেমনি এই ধরনের বক্তব্যের সঙ্গে তাদের কোনো রিশতাও নাই, মানে কোনো সম্পর্কও নাই। আর ওইদিকে দেখেন বিএনপি হচ্ছে সেই দল যে দলের নেতা বাংলাদেশে সেনাবাহিনীর কাছে আর কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন না এই মুচলেকা দিয়ে দেশি বিদেশি এক রকমের দর কষাকষিতে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে গিয়ে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। 17 বছর সে দেশে নির্বাসনে ছিলেন এবং কদিন আগেও সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মঞ্চে বসিয়েই বলেছেন ভাগ্যিস তিনি শিলংয়ে আর তারেক রহমান লন্ডনে এত দীর্ঘ সময় নির্বাসনে ছিলেন, তার জন্যই নাকি তারা এমন ভাবে আন্দোলন সংগঠিত করতে পেরেছিলেন যে 5ই আগস্ট ঘটাতে পেরেছিলেন। সেই তারেক রহমান 17 বছর ধরে অনলাইনে যুক্ত হয়ে যেমন দলীয় নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নিয়মিত বক্তব্য দিয়েছেন, দলীয় ফোরামে বক্তব্য দিয়েছেন, রীতিমতো স্থায়ী কমিটির সভা পরিচালনা করেছেন, তেমনি আওয়ামী লীগ আমলেও নয়াপল্টনের জনসভার সঙ্গে পর্যন্ত সংযুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন হাজার হাজার মানুষের সমাবেশে। ঢাকায়, চট্টগ্রামে, খুলনায় 2023 সালের নভেম্বরেও যে বড় সমাবেশ করছিল বিএনপি, সেগুলোর প্রত্যেকটিতে তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এহেন বিএনপি, এহেন তারেক রহমান ঠিক কোন যুক্তিতে নির্বাসিত রাজনৈতিক নেতার প্রকাশ্য সভায় কিংবা দলীয় ফোরামে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখার বিরুদ্ধে কথা বলছেন, সে প্রশ্ন নিশ্চয়ই তোলা যেতে পারে। তবে ভারত সরকার আপাতত বিএনপি সরকারের, তারেক রহমান সরকারের এ বিষয়ে আপত্তি আর প্রশ্নের যে আর জবাব দেবেন না, তার নমুনা হচ্ছে রণধীর জয়সওয়ালের এ কথা বলা যে ভারত সরকারের বক্তব্য একটাই। প্রিয় দর্শক, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার জ্যেষ্ঠ পুত্র, তার পুত্র সজীব ওয়াজেদ জয় আজকে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন। আমি এটাকে রাফলি সংবাদ সম্মেলন বলবো নাকি আমাদের তরফ থেকে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে বার্তাগুলো সাংবাদিকদেরকে দেওয়ার ছিল
সেটি বলবো আমি জানি না, তবে মোটা দাগে সহজে বোঝার জন্য এটিকে আমি সংবাদ সম্মেলনই বলছি। সংবাদ সম্মেলনে খুবই পরিষ্কার বক্তারা বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন তুলে ধরেছে, সেখানে যে নির্মমতা চলছে, যে খুন খারাপি চলছে, যে ভয়ঙ্কর অবস্থা, ইকোনমির যে পতন, বাংলাদেশের মানুষ যে কষ্টে আছে, সমস্ত কিছু বক্তাদের বক্তব্যে উঠে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী মোটামুটি সব ধরনের সব কিছুই কাভার করেছেন এবং অন্যান্য বক্তারাও আলাদা করে তারা কাভার করেছেন। আমাকে বেশ কয়েকজন অনুরোধ করেছেন, যেহেতু এই প্রোগ্রামটা ইংরেজিতে ছিল, সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছেন এবং সেগুলো অনেকেই বুঝতে পারেননি, এবং মোটা দাগে পুরো ব্যাপারটা কি, মাননীয় প্রধানমন্ত্রী কবে ফিরবেন, এবং তিনি বারবার বলেছেন যখন সময় আসবে তখন তিনি ডেট এবং টাইমটা জানাবেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সাংবাদিক সুলতানুর রহমানের একটি প্রশ্নের উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে ডিসেম্বর শব্দটা জয়ের মাস, ভিক্টরির মান্থ অফ ভিক্টরি, যেটা তিনি উল্লেখ করেছেন, তার মানে ডিসেম্বরে তিনি ফেরত যাবেন, এই কথাটা তিনি পুনর্ব্যক্ত করেছেন। ব্যক্তিগত ক্যাপাসিটিতে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রশ্ন করেছিলাম যে আপা এটি গত সপ্তাহেরই ঘটনা হবে, যে আপা এই যাওয়ার ব্যাপারে আমাদের প্রস্তুতি এবং অন্যান্য ব্যাপার স্যাপার সমস্ত কিছু নিয়ে আমি তাকে আলাদাভাবে প্রশ্ন করেছিলাম। যতটুকু সাধারণ দর্শকদের জন্য বলা যায় ততটুকুই আমি বলছি। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনাকে যারা উনার ক্যারেক্টারটা জানেন, উনার ট্রেইটগুলো যারা বোঝেন, যারা উনার কথা, বোল্ডনেস, শার্পনেস, এই পুরো ব্যাপারটার সাথে, বা গত 4 দশক ধরে 5 দশক ধরে যারা উনার রাজনীতির সাথে পরিচয় আছে, একটা ব্যাপার আমি অন্তত পক্ষে নিশ্চিত হয়েছি, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে যেতে চান। এবং আপনারা তো আজকে শুনছেন এটা, যে ডিসেম্বরে তিনি যেতে চান। ডে 1 তিনি ভারতে, যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই জঙ্গিদের সাথে পেরে না উঠে উনাকে একটি নিরাপদ স্থানে অর্থাৎ ভারতে উনাকে এনে রেখেছে, তার কয়েকদিন পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী আসলে কোনোভাবেই স্বস্তি পাচ্ছিলেন না। তিনি বারবারই তার দেশে ফেরত যেতে চাচ্ছিলেন। সিচুয়েশনগুলো সময়ের সাথে সাথে অনেকগুলো অনেকগুলো অধ্যায় আমরা এই ঘটনা প্রবাহতে দেখেছি। উনার সাথে ব্যক্তিগত পর্যায়ে যারা কথা বলেছেন, যারা উনাকে চেনেন, তারা জানেন যে গত 2টা বছর ধরে, বা আমি বলবো যে উনার যে ব্যাকুলতা, উনার যে আকুলতা দেশে ফেরার, সেটা এটা চোখে না দেখলে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আমি যেমন শুরুতেই মনে করতে পারি যে উনার সাথে আমার প্রথম যখন কনভারসেশন হয় 2024 সালে অগাস্টে, ওই ঘটনার জাস্ট কয়েক সপ্তাহের মধ্যেই তিনি প্রথম যেই আলাপটা করেছিলেন সেটা হচ্ছে সাধারণ মানুষ তারা যেই ভাতাগুলো পেত, যেমন চিকিৎসা ভাতা, বেকার ভাতা, তারপরে বার্ধক্য ভাতা, বিয়ের জন্য আলাদা ভাতা, প্রেগন্যান্সির সময় যে ভাতাগুলো, সেগুলো যে এই দখলদারি ইউনূস সরকার বন্ধ করে দিয়েছে, প্রথমে তিনি সেগুলো নিয়ে আলাপ করেছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনাদের পলিটিক্যাল আইডিওলজি অনুযায়ী নানানভাবে অনুবাদ করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, বলতে পারেন, সেটা নিয়ে আমি কোনো আলাপেই যাব না, যে যার মতো করে তাকে ব্যাখ্যা করবেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের অনুরাগী হিসেবেও না, একেবারে সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে একটা ব্যাপার, আমি বাসাতেও যখন ওনার সাথে ফোনে কথা বলেছি, আমি আমার বাসাতে আমার স্ত্রী, আমার বাবা মা, তাদের সাথেও আমি টেলিফোনে খুব আশ্চর্য হয়ে বলেছি যে আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে উনি এত কিছুর পরেও খালি বাংলাদেশের মানুষের সমস্যা, কষ্ট, এগুলো নিয়ে কথা বলেন। আমার মনে আছে যখন 32 নাম্বার ভাঙছিল, ওই দিন আমি খুবই ইমোশনালি হয়ে বলেছি যে পাসপোর্টই ছিঁড়ে ফেলবো, এই দেশ আমার না, এই দেশে যাবই না, এই দেশ আমার কোনোভাবে হতেই পারে না। আমি সাধারণ মানুষের মতো আমার যেই স্নায়ুর চাপ হয়তো আমি তখন নিতে পারিনি, আমি আমার মতো করে বলেছি। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার করে বলেছেন যে না, এভাবে বলো না, এটা আমাদের দেশ, এটা বাংলাদেশ। সো এই দেশের মানুষকে আমাদের ঠিক করতে হবে, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। ওই 5 তারিখ রাতে বাড়ি ভাঙছে আর তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলছে এবং আমাকে শুধরে দিচ্ছেন। আমি যতবারই বলেছি যে আমি আমার রাগে অনেকবার বলেছি যে এই বাংলাদেশের মানুষ বেঈমান, এরা অকৃতজ্ঞ, ততবারই তিনি আমাকে শুধরে দিয়েছেন না, এটা বলা যাবে না। হয়তো বা কিছু মানুষ এমন, কিন্তু সারা বাংলাদেশের মানুষ সবাইকে এটা বলা যাবে না। এটাই ঠিক, সারা বাংলাদেশের মানুষকে আমি কেনই বা বলবো। বাট আমি আমার আবেগের জায়গা থেকে বলেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে আমাকে শুধরে দিয়েছেন।
এমনকি আমি আরেকটা ছোট একটা ঘটনা বলতে পারি। আসলে এইসব ঘটনা এই কারণে বলছি যে এই মানুষগুলোকে না চিনলে তার যে শার্পনেস, তিনি যে ফেরত যাবেন, কেন যাবেন, সেই জিনিসগুলো আপনাদের বোঝা প্রয়োজন। আমি একটা ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে যে যে ওনাকে যখন আমি বলছি দেশে ফেরত যাওয়ার ব্যাপারে, তিনি বলেছেন যে দেখো, আমাকে দেশের মানুষের জন্য ফেরত যেতে হবে, ওরা আমাকে ডাকছে এই দলের জন্য। মানে পুরো ব্যাপারটা আমি যেভাবে অনুবাদ করলাম, আরও অনেক কথাবার্তা হয়েছে, সেটা অনুবাদ করে আমার কাছে যেটা মনে হলো যে আমি বলেছি যে আপা, সেখানে গেলে ফাঁসি হতে পারে, সেখানে গেলে ভয়ঙ্কর রকমের তারা এমন ব্যবস্থা নিতে পারে যেটা অসহনীয় একটা ব্যাপার হয়ে যেতে পারে। ওনার শুধু একটাই কথা যে তিনি জন্মেছেন মৃত্যুর জন্য এবং চলে যেতে তাকে একদিন না একদিন হবেই। এই বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তার হাত ধরেই বাংলাদেশ হয়েছে, বাংলাদেশে এসেছে, এই মৃত্যুও তার এই বাংলাদেশেই হবে। এবং তার মৃত্যুর মধ্য দিয়েও যদি বাংলাদেশের মানুষ মুক্তি পায়, যদি তার মৃত্যুর মধ্য দিয়ে ওই দল বেঁচে থাকে, মানে পুরো ব্যাপারটাই আমার কাছে এমন মনে হয়েছে। আমার যদিও উনাকে, উনি আবেগী মানুষ তো বটেই, কিন্তু উনার কথার মধ্যে যে ফার্মনেসটা ছিল, আজকেও সেই সংবাদ সম্মেলনে আমি ওই একই ফার্মনেস দেখেছি। এবং উনার মুখে দিয়ে বা উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা ঠেকানো আমার কাছে রীতিমতো অসম্ভব মনে হয়েছে। আমি আমার সাধারণ মানুষের জায়গা থেকে, আমার নেত্রী বিপদে পড়বে, আমার নেত্রী বিপদে পড়তে পারে, আমি ক্ষুদ্র মানুষ, আমি আমার ওই ক্ষুদ্রতা থেকেই বারবারই নানানভাবে চেষ্টা করেছি আপাকে নিবৃত করবার জন্য, যে আপার ডিসিশনটা রিথিঙ্ক করবার জন্য, যে এটা ঠিক হবে কি না, আর একটু চিন্তা করা দরকার, অ্যান্ড এভরিথিং। আরও অনেক কিছু তো এগুলোর সাথে রিলেটেড, কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে ওইখানে যাওয়ার পরে কি হবে না হবে, অনেক কিছু এখানে আছে, সব কিছু দর্শকদেরকে বলা সম্ভব না। ফলে প্রত্যেকটা জায়গা বিবেচনা করেও আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকটু সময় নিতে বলেছি, কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অটল, যেটা তিনি আজকে বারবার সংবাদ সম্মেলনে বলেছেন। সেই সংবাদ সম্মেলনে দর্শক, যারা এখানে ছিলেন উপস্থিত সাংবাদিক, তারা সুনির্দিষ্টভাবে তারিখ জানতে চেয়েছেন। একজন সাংবাদিক জানতে চেয়েছেন যে তাদের ফ্যামিলি ট্র্যাডিশন নিজামুদ্দিন আউলিয়ার দরগার জিয়ারত করা, তিনি সেটা যাবার আগে সেটা করবেন কিনা। একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে মোদি সরকার কিছুদিন আগে তাকে সিস্টার বলে অভিহিত করেছে, আমার বোন বলেছে, ফলে তার এই ফেরত যাওয়ার ব্যাপারটা ভারত সরকার কিভাবে দেখছে, এই ব্যাপারে মতামতটা কি। তারপরে সজীব ওয়াজেদ জয় ভাইকে বলা হয়েছে যে আপনি যেহেতু আমেরিকান নাগরিক, তো আমেরিকান ভারতের যিনি অ্যাম্বাসেডর আছে, তিনি বাংলাদেশে গেছেন, তিনি কয়েকদিন আগে বাংলাদেশে গিয়ে বিভিন্ন পার্টির সাথে কথাবার্তা বলেছেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কি। তিনি তার সেখানে বক্তব্য দিয়েছেন। সব কথার এক কথা, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা ঘুরে ফিরে বারবারই বলেছেন, একটা বার বলেছেন ডিসেম্বরের কথা, আর বাকি সময় বলেছেন যে তিনি সময় এবং ডেট সময় হলেই তিনি সেটা জানিয়ে দিবেন। ফলে স্বাভাবিকভাবে আমাদের দলীয় একটা পরিকল্পনা আছে, আমরাও সাধারণ নেতাকর্মী যারা আছি, আমরাও যারা এই বিষয়গুলো সবসময় ওনার সাথে আলাপ করেছি, দেখেছি, কাছাকাছি থেকেছি, আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখা যায়, সেটা আইনগতভাবে বলেন, কূটনৈতিকভাবে বলেন, নানান ধরনের সেগমেন্ট, নানান ধরনের জায়গা থেকে, নানান ধরনের কোয়ার্টার থেকে সবাই যে যার মতো করে ব্রেন স্টর্মিং করছে, কাজ করছে, সেটার এক ধরনের পরিকল্পনা তো আছেই। সো এগুলো প্রকাশ্যে বলবার কিছু না, এগুলো সাধারণ দর্শকদের আমার মনে হয় না যে এই ব্যাপারগুলো খুব বেশি জানবারও প্রয়োজন আছে। কারণ স্ট্র্যাটেজি যদি আমি খোলা মাঠে বলেই দেই বা এটা যদি এই আলাপই করি, তাহলে সেটার আসলে আমি বলবো নেতিবাচক দিকটাই থাকে সবচাইতে বেশি। তো আমার আজকে এই ভিডিওটা করবার প্রধান উদ্দেশ্যের যে জায়গাটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর দেশে ফেরার ব্যাপারে আমি অন্তত পক্ষে নিশ্চিত যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি সেটা তার দেশে ফেরত যেতে চান। তিনি দরকার হলে মৃত্যুকে বরণ করে নিতে চান। এই ধরনের রাজনীতিবিদ, এই ধরনের দৃঢ় চিত্তের অধিকারী, এই ধরনের মানুষ বাংলাদেশের রাজনীতিতে এইটা আসলে অনেকেই হয়তো বা কল্পনা করতে পারে না। কিন্তু বারবার আমরা একটা কথা ভুলে যাই যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনি জাতির পিতার কন্যা। শেখ হাসিনা বাংলাদেশের উত্তর, শেখ হাসিনা বাংলাদেশের উত্তর। আমি সবসময় এই কথাটা বলেছি, আমি সবসময় এই কথাটা বলে এসেছি, আমি সবসময় বলে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উত্তর, বাংলাদেশের অ্যান্সার, বাংলাদেশের সমস্ত সংকট বা সাহস বা ব্রেভারি যা কিছুই বলি না কেন, সেটার স্পষ্ট উত্তরই হচ্ছে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রয়েছি, যারা অনুরাগী রয়েছি, যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, আমরা তার এই সিদ্ধান্তকে, তার এই সিদ্ধান্তের ক্ষেত্রে পরবর্তী যা যা করণীয় সেটার জন্য আমরা সোচ্চার রয়েছি। এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের লক্ষ কোটি যে সমর্থক রয়েছে, জনতা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের পক্ষ থেকেও একটা বড় ধরনের আমরা মুভমেন্ট আমরা দেখতে পাবো। আমরা সেই আশ্বাসটা সবসময় ব্যক্ত করি। এই সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সন্তান ছাড়াও বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন। ফলে আপনারা এও জানেন যে সাকিবের এই সংবাদ সম্মেলনটার পরে সাকিব আল হাসানের বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। এতে করে বোঝা যায় যে কি ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে চলছে। এবং যে তারেক রহমান নির্দেশ দিচ্ছে এই ঘটনার পরপরই আপনার বলছে যে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, এটা 7 বার এডিট করেছে, প্রায় এখন পর্যন্ত প্রায় 65,000 বা 60,000 মানুষ মনে হা রিয়াক্ট দিয়েছে এদের সেই স্টেটমেন্টে। তারা খুবই নিন্দা জানিয়েছে যে ভারতের মাটিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী এই কথা কেন বলবে। আমি খুবই আশ্চর্য হয়ে যাই যে ঠিক আজকে থেকে প্রায় কয়দিন আর 6 মাস আগেও তারেক রহমান ইংল্যান্ডে বসে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করত এবং তারা সবসময় বলতো যে আমাদের বাক স্বাধীনতা নাই, বাংলাদেশে কথা বলতে দেওয়া হচ্ছে না। তারা তখন ওদেরকে কথা বলতে দেওয়ার ব্যাপারটাকে বাক স্বাধীনতা মনে করতো, আর ঠিক এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে চান তখন সেটাকে বাক স্বাধীনতা মনে করে না। তারেক রহমানেরও ফাঁসির নির্দেশ হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তার 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজা হয়েছিল, 10টা অস্ত্র মামলার সাজা হয়েছিল। তো তারেক রহমান ইতিহাস দ্রুত ভুলে যায় বলেই ইতিহাস তাদেরকে নানানভাবে জাপটে ধরে রাখে। এবং এটা আপনারা জানেন যে এটা অত্যন্ত শোকের মাস, অগাস্টের মাস, যেই মাসে তারেক রহমানের বাবাই বঙ্গবন্ধুকে খুনের পরিকল্পনা করেছিল মুক্তিযুদ্ধের সময়। সেটা 5ই অগাস্টের পরে বঙ্গবন্ধুর খুনি ডালিমের বয়ানে আমরা পরিষ্কারভাবে জেনেছি কর্নেল তাহের, জিয়া তারা কিভাবে পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধুকে হত্যার। সুতরাং এই অগাস্ট মাসটা বঙ্গবন্ধুকে খুনের মাস এবং জিয়া রহমানের বাবার হাতে রক্ত, জিয়া রহমানের হাতেও রক্ত। তিনি নিজেও মাননীয় প্রধানমন্ত্রীর এই পুরো স্পিচটা বসে বসে দেখেছেন, আমরা সেটা দেখতে পেয়েছি। তো নিজেই বসে বসে চুপটি করে বক্তব্য দেখছেন। আবার আপনার মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যাতে দেশে প্রচারিত না হয় সেটার জন্য আবার নানান ধরনের ব্যবস্থা নিচ্ছেন, প্রতিবাদ লিপি জানাচ্ছেন, আবার নিজে ইংল্যান্ড থেকে ঠিকই রাজনীতি করে গেছেন। এই যে দ্বিচারিতা, এই যে হিপোক্রেসি, এগুলাই হচ্ছে বিএনপি।